হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব সেভেন প্রিন্স এনিমের এপিসোড 21। তো গাইস, কথা না বাড়িয়ে ডাইরেক্ট এপিসোড শুরু করা যাক। এই ভিডিওতে আপনার সেভেন প্রিন্সের আরো কিছু অসাধারণ বিষয়বস্তু দেখতে পাবেন। আর গাইস, আজকে একটি লাইক টার্গেট দিচ্ছি। এই ভিডিওতে আমি পরবর্তী এপিসোডের জন্য কমপক্ষে 50টি লাইক দেখতে যাচ্ছি। আর কমেন্ট করে অবশ্যই আপনার এই এনিমে সম্পর্কে মতামত জানাবেন। ইদানিং গাইস, আপনারা কমেন্ট অনেক কম করছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যে সেভেন প্রিন্স এক্সপ্লেন করে যাচ্ছি আপনাদের এই এক্সপ্লেন পছন্দ হচ্ছে কিনা। তো চলুন গাইস, কথা না বাড়িয়ে আর শুরু করা যাক আজকের এপিসোড 21-এর শুরুতেই আমরা দেখতে পাই গীতানে আর লয়েডের ভিতরে ভয়ানক একটা ফাইট শুরু হয়েছে। আর পুরো শহর প্রায় ধ্বংস হয়ে গেছে। তারা ফাইট করতে করতে মেঘের উপরে চলে এসেছে। ফাইটের এক পর্যায়ে গীতানে বলে, চমৎকার, মনে হচ্ছে আমি এখন পর্যন্ত তোমার সম্পূর্ণ শক্তি দেখতে পারিনি। লয়েড বলে, আমিও। তো দেখাও আমাকে। গীতানে বলে, একটা বিষয় কি জানো, এই লড়াইয়ে আমার কাছে অনেক বড় একটা অ্যাডভান্টেজ আছে। সেটা হলো আমার কাছে ভ্যারাইটিসের কোনো কমতি নেই। এরপর সিন চেঞ্জ হয় ব্যাবিলিয়নের দিকে। ব্যাবিলিয়ন এবং তার সাথে থাকা পাদ্রীরা একটা অর্কের সাথে ফাইট করছে। ফাইট করতে করতে একজন পাদ্রী বলে তার বডি তো আরো হার্ড হয়ে গেছে। তখন তো আমরা দেখি তারা ওই অর্ককে মারতেই পারছে না। বুড়ো পাদ্রী বলে সে এবার তার দেহের কোন অংশ থেকে জীবিত হবে। এরপর আমরা দেখি ওই অর্ক আবার জীবিত হয়ে যায়। বুড়ো পাদ্রীটা বলে, তো আমরা যেটা জানি সেটা আবার রিপিট করি। অন্য পাদ্রী বলে, আমি করতে চাই না। বুড়ো পাদ্রী বলে, সবচেয়ে ভয়ানক বিষয়, এই অর্ক ইমমর্টাল। এর মাথা কেটে ফেলো অথবা হৃৎপিণ্ড কেটে টুকরো টুকরো করে ফেলো, সে তার দেহের যে কোনো অংশ থেকে আবার জীবিত হয়ে যায়। ব্যাবিলন বলে, আর আগের থেকে আরো বেশি শক্তিশালীও। তখন অন্য পাদ্রীটি বলে, আরে বলেছি না আমি শুনতে চাই না। বুড়ো পাদ্রীটা বলে, ওজালিসের এক অ্যাটাকেই তো প্রথমে মরে গিয়েছিল, তবে এখন আমাদের তিনজনকে মিলে এর সাথে লড়াই করতে হচ্ছে। ওজালিস বলে, সে যতবারই মরে ততবার আরো বেশি শক্তিশালী হয়ে জন্ম নেয়। ওই অর্ক বলে, আমার অর্গের মতো আবার জন্ম হয়েছে, যেন আমি মানুষদের খুব সহজেই শেষ করতে পারি। আমি নিজেও জানি না আমার সাথে আসলে কি হয়েছে, আর আমার মাস্টারও এটা বলতে পারে না। ব্যাবিলন বলে, তার মানে পোপ নিজে এই ক্যামেরাটা তৈরি করেনি? অর্ক বলে, তোমাকে এসব জানতে হবে না। এরপর ওই অর্কটা ব্যাবিলনকে এত জোরে ঘুষি মারে 3-4টা বিল্ডিং ভেঙে সে বের হয়ে আসে। ব্যাবিলন বলে, আবারও ওই একই ঘটনা ঘটছে, বিষয়টা এখন বিরক্তিকর হয়ে গেছে। এরপর ওই অর্ক ব্যাবিলনকে আরেকটা ঘুষি মারতেই যাবে। ব্যাবিলন বলে, তুমি আমাকে মারার আগে একটা কথা বলো, তুমি মানুষকে এত ঘৃণা কেন করো? আমি এটা জানতে চাই। ওই অর্ক বলে, তুমি আমার পাস্ট নিয়ে এত বেশি কিউরিয়াস? বুড়ো পাদ্রীটা বলে, হ্যাঁ, আমরা সবকিছু জানতে চাই। রোজালিস বলে, না, আমরা কিছুই জানতে চাই না। তখনই বুড়ো পাদ্রীটা তাকে একটা গুতা মারে। ওই বুড়ো পাদ্রীটা অর্ককে বলে, আমরা হলাম আর্চ বিশপ, আর আমাদের কাজই হলো মানুষদেরকে ভুল থেকে সঠিক পথে নিয়ে আসা। অর্ক বলে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক আমার জন্য কোন পথ বেছে নাও। এরপর অর্ক বলে, এটা কয়েক বছর আগেই শুরু হয়েছে, আমাকে একজন অ্যালকেমিস্ট বানিয়েছে। তখন একজন পাগলা সায়েন্টিস্ট বলছে, অবশেষে আমার ব্রিলিয়েন্ট ওকামোরোর গ্রেটেস্ট ক্রিয়েশন তৈরি হয়ে গেছে, একটা ইনফিনিট পোর্কের সোর্স। একে যতই খাও না কেন কখনোই শেষ হবে না। ইনফিনিটি নাম্বার 6, এখন সময় একে টেস্ট করার। ওই পাগলা সায়েন্টিস্ট বলে, বাহ, আমি শুধু একে কেটেছি আর কেটেছি, বাট সে আবার ঠিক হয়ে গেছে। এর সাথে সাথে এর বডিও বড় হয়ে যাচ্ছে। ওই পাগলা সায়েন্টিস্ট আরো বলে, তুমি এই পুরো দুনিয়াকে খাবারের দুর্ভিক্ষ থেকে রক্ষা করবে, আর যখনই তুমি ফ্রেমে এসে পড়বে আমি তোমার নাম দিব মেগামিট। অর্ক বলে, আমি অনেক খুশি ছিলাম আমার বডি ইউজ করে লোকদের সাহায্য করায়, আমার ক্রিয়েটরও অনেক খুশি ছিল। এরপর একদিন হঠাৎ পাগলা সায়েন্টিস্ট বলে, এ কি, এর টেস্ট এত জঘন্য কেন? তখন ওই অর্ক তার সায়েন্টিস্টের বাড়ি পুড়িয়ে ফেলে, আর সে ওই জায়গা থেকে চলে আসে। এরপর ওই অর্ক আরো বলে, এরপর থেকে আমি আমার পোর্ক মানুষকে লুকিয়ে লুকিয়ে খাওয়ানোর চেষ্টা করি। অন্যদের খাবারে আমি আমার পোর্ক মিশিয়ে দিতাম, তবে সবাই আমার মিট খেয়ে ওয়ারমেট করত, আর তারা 100 বার ওয়ারমেট করার পর মনস্টার পিগম্যানের রুমার্স ছড়াতে শুরু করে। তখন আমি জানতে পারি আমার টেস্ট আসলে জঘন্য। তুমি এটা কখনোই বুঝতে পারবে না। আমাকে খাওয়ার জন্য তৈরি করার পর আমার টেস্ট এতটাই জঘন্য যে আমার চারপাশে মাঝেও ভনভন করে না। গাইস, এটা কি কনসেপ্ট? এই কনসেপ্ট দেখে আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না। এরা আমারে পাগল বানায় নাকি আমি পাগল হয়ে এইসব কইতাছি? ওই অর্ক আরো বলে, আর আমি যখনই দুঃখ দুর্দশায় ডুবে যাই তখনই পরিচিত হই মাস্টারের সাথে। এরপর সিন শিফট হয় গীতানের ল্যাবরেটরিতে। গীতানে ওই অর্ক থেকে এক টুকরো মিট নেয়। এরপর সে তার হাত দিয়ে ওইটা টেস্ট করে দেখে। এরপর গীতানে বলে, চমৎকার, আমি তোমার মধ্যে ইনফাইনাইট রিজেনারেশনের পোটেনশিয়াল অনুভব করতে পারছি, তবুও এর টেস্ট একটু অদ্ভুত। তোমার এই পাওয়ারের ব্যবহার মানুষের জন্য হওয়া উচিত নয়। এটা একটা হাতিয়ার ওই লোকদের বিরুদ্ধে যারা তোমাকে খাবারের মতো ট্রিট করে। তুমি কি তাদের লোভ লালসার মোটিভসকে, তোমার মনস্টার ব্লাড লাইনকে নোংরা করার অনুমতি দেবে? অর্ক তখন বলে, তার কথায় যুক্তি ছিল,
তার এ কথা শোনার পর রাগে আমার মাথায় রক্ত উঠে যায়। এসব কথা শুনে ওই পাদ্রী দুজন বলে, বুঝতে পারছি না এর উত্তরে কি বলবো। অর্ক বলে, আমি পুরো হিউম্যানিটি থেকে প্রতিশোধ নেব যারা এটা বলার সাহস করেছে যে আমার টেস্ট অনেক খারাপ। তখন ব্যাবিলন অনেক গভীরভাবে চিন্তা করে। সে বলে, আমি আমার জব সুইচ করেছি, আর আমি এখানে আসার পর বুঝতে পেরেছি আমরা গিল্ডে কত খারাপ অবস্থায় ছিলাম। ওই দুজন পাদ্রী বলে, তোমাদের নাটক কি থামাবে? ব্যাবিলন বলে, আমি সবসময় ভাবতাম আমি সবচেয়ে ভালোভাবে জীবনযাপন করছি। বনে বাজারে ঘুরে ঘুরে খাবার খুঁজতাম, ব্যয় করার থেকে জমিয়ে রাখতাম বেশি। কাল কি খাবো সেই চিন্তায় সব জায়গায় শুধু কাজ খুঁজে বেড়াতাম, যেন কালকের খাবারের জন্য টাকা পয়সা জোগাড় করতে পারি। যদি আমার সাথে তোমার ওই সময় দেখা হতো তাহলে হয়তো আমি তোমাকে জড়িয়ে ধরতাম। তখন অর্ক ব্যাবিলনের কথা শুনে গলে যায়। এরপর অর্ক বলে, আমারে বলদ বানাইও না, তুমি আমাকে এসব কথা এজন্যই বলতে পারছো তোমার আমার টেস্ট সম্বন্ধে কোনো ধারণাই নেই। ব্যাবিলন বলে, আমি তোমাকে দিয়ে এমন ডিশ তৈরি করব যা খেয়ে পুরো দুনিয়া তোমাকে মনে রাখবে, প্লেটও চেটে চেটে খেয়ে ফেলবে। এরপর ব্যাবিলন ওই জায়গায় খাবার তৈরি করতে শুরু করে। রোজালিস বলে, এসব এখানে কি হচ্ছে? পুরো দুনিয়ার ফিউচার আমাদের মতো ব্ল্যাক এন্ড হোয়াইট মনে হচ্ছে। বুড়ো পাদ্রী বলে, আমরা এ বিষয়ে কিছু করতে পারবো না। যদি আমরা তাকে ফিজিক্যালি না হারাতে পারি, তাকে এত টেস্টি করে তুলতে হবে যেন সে নিজের পথ নিজেই বেছে নিতে পারে। রোজালিস বলে, থর তুমি এসব কি বলছো? দেখতে এত ভয়ানক একটা খাবারকে সে কিভাবে টেস্টি করবে? থর মুখে হাত দিয়ে বলে, আমাদেরকে আগে নিজেদের বাঁচাতে হবে, তাই পেট ভরে খাবার খেতেই হবে। রোজালিস বলে, আর এ খাবার খাওয়ার জন্য আমরাই তার সামনে পড়লাম। অর্ক বলে, আমি জানি না তুমি কি করছো, তবে কিছুক্ষণ পরেই বুঝতে পারবে এই আনকুকেবল মিট কতটা ভয়ানক। এরপর ব্যাবিলন ওই মিটের উপর টোকা দিয়ে দেখে, আর ওই মিটের উপর থেকে বাটির মতো শব্দ হচ্ছিল। এটা শুনেও রোজালিস ভয় পেয়ে যায়। রোজালিস বলে, তুমি ওই আওয়াজটা শুনেছো? ওই মিটটা আবার ফ্রোজেন নয় তো? ওটা তো ফ্রেশলি কাট করা হয়েছে, তাই না? থর বলে, তোমার মুখটা একটু বন্ধ রাখো, তুমি যা বলছো সবকিছুই কিন্তু ও শুনতে পাচ্ছে, আর তোমার কথা শুনে কিন্তু আমিও এখন ভয় পাচ্ছি। অর্ক বলে, ঠিক বলেছো, সবার প্রথমে আমার মিট অনেক বেশি শক্ত, আমি জানি না এতে তোমার কুকিং স্কিল কি বা কাজে আসবে। ব্যাবিলন বলে, একদমই চিন্তা করো না, আমি এই বিষয়টা এক মুহূর্তেই সলভ করে দেব। অর্ক বলে, কি বললে? তখন ব্যাবিলন টাঙ্কি মারে। ব্যাবিলন বলে, একে এভাবে কাটা উচিত নয়, একে ধীরে ধীরে কাটতে হবে, কোমল স্পর্শে। রোজালিস বলে, এসব তুমি কি বলছো? এই মিট কখনো সফট হতেই পারে না। থর বলে, এ কি? ওই যে দেখো, মিটটা তো একদম সফট হয়ে গেছে। রোজালিস বলে, এটা কিভাবে সম্ভব? গাইস, ব্যাবিলন পোলায় তো ভালোবাসা দিয়া খাবারেও ক্রাশ খাওয়ায় দেয়। ব্যাবিলন বলে, আসলে তোমাকে এতবার মারা হয়েছে যে তোমার ফ্ল্যাশই হার্ড হয়ে গেছে। আমার অনেক ভালো একটা ট্রিক জানা আছে, আমরা ফ্ল্যাশকে রিগ্রেস করতে পারবো। আমাকে ক্ষমা করো, আমি জানি আমি অনেক উল্টাপাল্টা বলছি। এরপর ওই মিটের টুকরোটা ব্যাবিলনের হাত থেকে নেমে নিজেই নিজেকে ময়দা আর চিজে মেখে নেয়। অর্ক ভাবে, এ কি ইম্পসিবল, এমনটা হতেই পারে না, সেটা করতে পারলো। এটা করা তার কাছে এতটাই সহজ ছিল। অর্ক ব্যাবিলনকে বলে, এই বিষয়টার জন্য অ্যাপ্রিসিয়েট তো করতেই হয়, তুমি আমার মিটের টাফনেসকে কমাতে পেরেছো। রোজালিস বলে, ব্যাবিলন তুমি কি করছো? অর্ক বলে, আমার মিটের টেস্ট খারাপ হওয়ার আরো কারণ রয়েছে। আমার মিট থেকে যে স্মেলটা আসে সেটা খুবই জঘন্য। একজন শেফ এই স্মেলটাকে কমানোর চেষ্টা করেছিল, তবে এটা এত জঘন্য ছিল যে তার রেস্টুরেন্টই বন্ধ হয়ে যায়। কোনো শেফ বা রাঁধুনি এ থেকে ওভারকাম করতে পারেনি। এরপর ব্যাবিলন তার ডিশ প্রস্তুত করে এবং বলে, আমি ভেবেছি আমি এই ডিশটার নাম দেব টনকাৎসু। অর্ক বলে, টনকাৎসু দিয়ে কারো মন জয় করতে পারবে না। রোজালিস বলে, আমি এটা বলতে তো চাই না, তবে। থর বলে, দেখতে অনেক ফ্রাইড, ক্রিস্পি আর ডেলিশিয়াস মনে হচ্ছে, একদম কালারফুল। অর্ক বলে, খেয়ে দেখাও, তুমি যদি এটা ওয়ার্মেট না করে খেতে পারো তাহলে হিউম্যানিটির থেকে আমার প্রতিশোধের বিষয় আমি আবার ভাববো। থর কানে কানে বলে, এই বেশি চাপাইও না, এক কানে গিল্লা লাও। অর্ক বলে, তুমি কি ভেবেছো এই ক্রিস্পি ক্রিস্পি লুক আর মাখানো চিজ খাবারের টেস্টকে বদলে দেবে? কখনোই না, এর উল্টো হবে। যখনই সে চাবাবে, চাবানোর সাথে সাথেই অ্যারোমা এক্সপ্লোড হবে আর তোমরা ওয়ার্মেট করে দেবে। ব্যাবিলন বলে, টেস্ট করে দেখো। এরপর তারা ওই মিটের এক বাইট নিয়ে হারিয়ে যায় অন্য এক দুনিয়ায়। রোজারিস বলে, আমি চাবানো থামাতে পারছি না, এর টেক্সচার কত টেস্টি। থর বলে, আমরা আর্চ পিসাপ, বাট আমাদের মুখের ভিতরে এত সুন্দর টেস্ট লাভালাভি করতেছে, আর এমনটা মনে হয় আমাদের মতো শয়তান পাদ্রীদের জন্য একমাত্র একটা অপশনই রয়েছে, আর তা হলো ডুবে যাওয়া এই সুস্বাদু টেস্টের নদীতে। এরপর তাদের দুনিয়া কালারফুল হয়ে যায়, আর তারা দুজন চিল্লায় চিল্লায় বলে, এটা তো আসলেই অনেক ডেলিশিয়াস। অর্ক এটা শুনে কুতুনি মারে। সে বলে, ইম্পসিবল, এটা কিভাবে হতে পারে? থর আর রোজারিস বলে, এটা যতবারই খাচ্ছি আগের থেকে আরো বেশি টেস্টি মনে হচ্ছে। অর্ক বলে, তুমি এটা কিভাবে করেছো? ব্যাবিলন বলে, আমি যখন রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম তখন ওই মিটের ওপর ছোট্ট একটা লাইট ম্যাজিক করে দিয়েছিলাম। রোজারিস বলে, দেখতে কতটা টেস্টি মনে হচ্ছে। থর বলে,
বলা হয় অ্যাডভান্স পিউরিফিকেশনের মাধ্যমে ড্রেনের পানিকেও মধুর মতো মিষ্টি করা যায়। আয় হ্যাঁ ব্যাবিলন, তোমার ডিভাইন সরসারি, আয় হ্যাঁ। ব্যাবিলন বলে, আরে না, এটা তো শুধু একটা সাধারণ পিউরিফিকেশন ম্যাজিক ছিল। তবে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, মেগামিট, তুমি মন থেকে অনেক ভালো। তুমি দুঃখ দুর্দশায় ডুবে গেছো, তারপরে তুমি অন্যের কথা ভেবেছো, আর এটাই ওই খারাপ টেস্টের কারণ ছিল। তবে আমার লাইট ম্যাজিকের কারণে ওই সমস্যাটা সলভ হয়ে গেছে, আর এতেই বোঝা যায় তোমার মন কতটা কোমল। তোমার সেভাবেই জীবনযাপন করা উচিত যেভাবে তুমি চাও। তখন আমরা দেখি বাইরে প্রজারা ছোটাছুটি বন্ধ করে খাবারের গ্রান নিচ্ছে। তবে একটা কথা কখনোই ভুলো না, তখন আমরা দেখি বাইরের ওই লোকেরাও ব্যাবিলনের রান্না করা ওই খাবারটা টেস্ট করে, আর তারাও ওই মিট খেয়ে অনেক খুশি হয়ে যায়। ব্যাবিলন আরো বলে, আর সেটা হলো মানুষ তোমাকে অনেক পছন্দ করে। এরপর তারা যাওয়ার সময় তাদের সবাইকে ধন্যবাদ জানায়। থর বলে, শেল্টারের জন্য কিছুটা নিয়ে যেও। এরপর সিন চেঞ্জ হয় অর্কের দিকে। অর্ক তখন অনেক খুশি। তখন রোজালিস ভাবে, আমি যদি এই মেগামিটটা ইউজ করতে পারি তাহলে পুরো দুনিয়ার দুর্ভিক্ষকে আমি কমাতে পারবো। তখন সবাই আমাদের অনুসারী হয়ে যাবে। তাহলে এটা ফাইনাল, মেগামিটকে তুমি আমার হাতে দিয়ে দাও। তখনই অর্ক বলে, ব্যাবিলন নাম তোমার, তাই না? আমি চাই তুমি আমাকে সম্পূর্ণ পিউরিফাই করে দাও। রোজারিস বলে, আরে মেগামিট থামো, আমার মনে হয় তোমার রিজেনারেশন তোমার ক্ষোভ আর ঘৃণার সাথে সম্পর্কিত। পিউরিফাই করলে তুমি একটা সাধারণ পিগ হয়ে যাবে, আর সেটা মোটেও ভালো হবে না। অর্ক বলে, আমি জানি আমি তখন আর ইনফাইনাইট থাকবো না, হয়তো আমি একটা সিঙ্গেল সার্ভেন্ট ডিশ হয়ে যাব। তবে আমি চাই আমার সবচেয়ে টেস্টিয়েস্ট ফর্মকে তুমি খাও, ব্যাবিলন। এরপর ব্যাবিলন তাকে পিউরিফাই করে দেয়। পিউরিফাই হওয়ার সময় মেগামিট বলে, আমাকে মাফ করবেন বস, আমি হয়তো পুরো দুনিয়াকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে পারবো না, তবে পরিশেষে ওই মানুষটার পেটে যাচ্ছি যে আমাকে আসলেই বুঝতে পেরেছে, তাই আমি অনেক খুশি। এরপর মেগামিট একটা সাধারণ পিগে পরিণত হয়। তখন ওই পিগ আগুনে ঝাঁপ দিতেই যাবে। ব্যাবিলন বলে, হয়তো সময় এসে পড়েছে আমার ওই কথাটা রাখার। এরপর সে ওই পিগকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে খেতে পারবো না। গাইস, এখন নাটকের কি বাহার। এরপর সিন চেঞ্জ হয় অ্যানেস্থেসিয়া আর সিলভার দিকে। তারা তো দামাদাম ফাইট করছে। অ্যানেস্থেসিয়া ফাইট করছে তার তৈরি করা লাক্সার শট দিয়ে, আর সিলভা ফাইট করছে মোমবাতির স্ট্যান্ড দিয়ে, বাট টক্কর হচ্ছে সমানে সমানে। অ্যানেস্থেসিয়া বলে, এটা আসলেই প্রশংসনীয়। লাক্সা দিয়ে একটা ক্যান্ডেল স্ট্যান্ড অনেক সহজেই কাটা সম্ভব, তবে তোমার হাতে থাকা ওই স্ট্যান্ড তোমার জন্য আরো বেশি শক্তিশালী হয়ে গেছে, আর এটা কোনো সরসারি থেকে কম কিছু নয়। সিলভা বলে, আমি জাস্ট কনফার্ম করতে চাই, তুমি আবার ওই মিস্টিরিয়াস পাদ্রী নয় তো? অ্যানেস্থেসিয়া বলে, মিস্টিরিয়াস পাদ্রী? ও না, আমার মাস্টার আমার থেকে অনেক উপরে। সিলভা বলে, তুমি একজন পিশাব হয়েও তোমার শর্টস প্লে রেপুটেশন প্রশংসার যোগ্য। আমি মিথ্যা বলবো না যে আমি তোমার মাস্টারের বিষয়ে জানতে চাই না। তুমি যার বিষয়ে এত প্রশংসা করো তো বলো তার সম্পর্কে। অ্যানেস্থেসিয়া বলে, তোমারও রেপুটেশন তো কম কিছু নয় সিলভার ব্লেডার। তুমি এমন কিছু পেয়েছো যার জন্য এ র্যাঙ্ক অ্যাডভেঞ্চার হওয়ার সাথে সাথেই ময়দান ছেড়ে চলে গেছো, আর তাই আমাকে বলো তুমি সবকিছু ছেড়ে মেড হওয়াটা কেন বেছে নিয়েছো? সিলভা বলে, কারণ আমি এমন একজনকে পেয়েছি যে এই দুনিয়ায় শুধু আমার জন্যই এসেছে। অ্যানাস্তেসিয়া বলে, এমন কিছু এক্সপেক্ট করিনি। মনে হয় আমরা দুজনেই হারবো না, তাই যার জন্য বেঁচে আছি তার জন্যই শুরু করি, চলো। লাক্সা লুনার এক্সপেক্ট্রাল। তখন অ্যানাস্তেসিয়া তার বিশেষ ডিভাইন সরসারি অ্যাক্টিভ করে। সিলভা বলে, এ কি রেইনবো স্মোক? এরপর অ্যানাস্তেসিয়া তার অ্যাটাকের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সিলভা বলে, তার উপর আবার রেইনবো কালার জায়ান্ট ফগও রয়েছে, না, এর ফাঁদে পা দেওয়া যাবে না। এটা তো শুধু হাই অ্যাটিটিউডে লাইট আর শ্যাডোর ইন্টারঅ্যাকশন, এটা দেখে বিপজ্জনক মনে হচ্ছে না? তখনই অ্যানাস্তেসিয়া সিলভার উপর অ্যাটাক করে দেয়। সিলভা বলে, তার মানে এটা শ্যাডো নয়, তাহলে এই পুরো মিস্ট কি তার লাক্সার? এরপর অ্যানাস্তেসিয়া একাধারে অ্যাটাক শুরু করে। সিলভা বলে, আমার উপর একসাথে এত অ্যাটাক আসছে যে আমি ডিফেন্সের উপর ফোকাসই করতে পারছি না, এই ক্যান্ডেলের স্ট্যান্ডটাও বেশিক্ষণ টিকবে না। আর অ্যানাস্তেসিয়া সবকিছুই বুঝতে পারছে, সে আগে থেকেই প্ল্যান করে রেখেছে, যখন আমি দুর্বল হয়ে পড়বো তখনই সে নিজেকে এক্সপোজ করবে, তাহলে খেলাটা এক মুহূর্তে শেষ করতে হবে। অ্যানাস্তেসিয়া অ্যাটাক করতে করতে ভাবে, দ্য সিলভার ব্লেডার এত প্রাউড, এত বিউটিফুল, নিজের মাস্টারের সেবায় তুমি আসলেই চমৎকার এক সার্ভেন্ট, আর একজন সার্ভেন্ট হিসেবে তুমি আমার চোখে অনেক আদর্শবান, কিন্তু আমি কতটা নিকৃষ্ট আর জঘন্যতম ছিলাম। তখন একটি লোক একটি ছোট্ট মেয়েকে বলছে, চলো কিছু খাবার নিয়ে আসি। অ্যানাস্থেসিয়া বলে, আমি আমার মাস্টারকে পাগল বানিয়ে দিয়েছি। গীতানে বলছে, অ্যানাস্থেসিয়া, আমি তোমাকে ঘৃণা করি না, তুমি যদি ফিরে আসতে চাও তাহলে এটাই তোমার সুযোগ। ওই সময়টা অনেক আগেই পার হয়ে গেছে মাস্টার গীতান, আমি আপনার সাথেই সবসময় থাকবো, যাই হোক না কেন, আপনার পছন্দ হোক বা না হোক। তখন সিলভা অ্যাটাক করে দিলে অ্যানাস্থেসিয়া বলে, আমি শুনতে পাচ্ছি তোমার ওই ক্যান্ডেল স্ট্যান্ডের আওয়াজ,
আর এখন ওইটা শুধু একটা ইউজলেস মেটালে পরিণত হয়েছে। কমপক্ষে তোমাকে শেষ করার অর্নার আমিই নিব। তখনই হঠাৎ করে সিলভা তার লাক্সা দিয়ে একটা শর্ট তৈরি করে ফেলে আর অ্যানাস্থেসিয়াকে অ্যাটাক করতে করতে পিছনের দিকে ঠেলতে শুরু করে। এটা দেখে অ্যানাস্থেসিয়া চমকে যায়। তখন সিলভা তার এক বিশেষ অ্যাটাকের আগ মুহূর্তে বলে, ড্রিকনিট মুন ইটার। নামটা আমার গাইস পছন্দ হয়েছে, মুন ইটার মানে চাঁদ খাওয়ার অ্যাটাক। যাই হোক, তখনই সব মিস্ট সরে যায়। আসলে সিলভা অ্যানাস্থেসিয়াকে ইচ্ছা করেই মারেনি। অ্যানাস্থেসিয়া বলে, তুমি আমাকে একেবারে শেষ করলে না কেন? আমি জানি তুমি ওই লাক্সার এজ ব্লান্ট করে দিয়েছিলে। আমি এটা একদমই জানতাম না তুমি ডিভাইন সার্সারি ইউজ করতে পারো। সিলভা বলে, সত্যি বলতে এটা আমার মাস্টারের দেওয়া একটা গিফট। একটা পাস্টের সিন দেখানো হয়। সিলভা বলছে, এটা কেমন একটা গ্লাস বল? লয়েড বলে, এটা তো একটা মানা সিগনেচার। জাস্ট একে স্কুইজ করো, মানাকে চ্যানেল করো, আর মানা দিয়ে নিজের পছন্দ মতো উইপেন তৈরি করো। সিলভা বলে, আপনার এই গিফটের জন্য অনেক ধন্যবাদ, বাট আমার মানার ওপর নিজের এতটাও কনফিডেন্স নেই। আমি তো শুধু শর্টই চালাতে জানি আর সেটাই তৈরি করতে চাই। লয়েড বলে, চার্চ হয়তো শর্টকে বাজেয়াপ্ত করবে। তখনই ঈশার লয়েডকে ডাক দেয়, চলো সিঙ্গিং প্র্যাকটিস শুরু করি। লয়েড যাওয়ার সময় বলে, আশা করি এটা ব্যবহার করার প্রয়োজন পড়বে না, তাহলেই ভালো হবে। সিলভা বলে, প্রিন্স লয়েড, আপনাকে অনেক ধন্যবাদ। বর্তমানে সিন দেখানো হয়, সিলভা অ্যানাস্থেসিয়াকে বলছে, আমার মাস্টার তো অনেক বাইস, ইমপ্রেসিভ আর কিউট, তবুও সে মাঝে মধ্যে তো দুষ্ট মিষ্টি কাজ করেই। আর যখন তাকে বকুনি দেই, তার এক্সপ্রেশন দেখার মতো। তার কাছে সিক্রেটের কোনো কমতি নেই। তবুও আমি প্রস্তুত ওই দিনের জন্য যেই দিন সে আমাকে নিজে সবকিছু শেয়ার করবে। তখন সিলভা দাঁড়াতে গিয়ে বসে পড়ে আর বলে, মানা রিপ্লেশন, আসলেই আমার এখন আর শরীরে একটুও শক্তি নেই। জাস্ট একটা শর্ট সামান করতে গিয়ে এতটা ক্লান্ত হয়ে গেছি। তখনই অ্যানেস্থেসিয়া বলে, আমি কখনোই আমার মাস্টারকে বকার কথা ভাবতেও পারি না, যদিও সে সবসময় এটাই চাইতো যেন কেউ তাকে থামায়। তবে সেটা আমি হতে পারবো না। আমার কথা তার মন পর্যন্ত কখনোই পৌঁছাবে না, যেমনটা আধার রাতের বৃষ্টির আকাশ অথবা আলো ছাড়া কোনো আধার গুহা। অনেকটা তেমনই হয়ে গেছে তার মন। আর ওই দিন থেকেই আমি তাকে এক ঝাপসা রূপালী চাঁদের মতো পরিষ্কার করার চেষ্টা করছি। তখন সিলভা বলে, একজন সিম্পল মেড হয়ে আমি তোমাদের জাজ করার পজিশনে নেই, তবে এক আশার আলো সে অবশ্যই শুনবে। হতে পারে এই লড়াইয়ের শেষে কারো না কারোর শব্দ তোমার মাস্টার পর্যন্ত অবশ্যই পৌঁছাবে। তখনই আমরা ঈশার আর সারিয়াকে দেখতে পাই। এখান থেকে এপিসোড সমাপ্তি হয়। তো গাইস, আমি এখানে আপনাদের একটা বিষয় বলি, এই যে সম্পূর্ণ ঘটনাটা দেখতে পাচ্ছেন, এর আসল কারণই হলো মানুষের পেটের ক্ষুধা। ওই অর্ক যুদ্ধ শুরু করেছিল মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে না তাই। আর অ্যানেস্থেসিয়া এবং গিদানের মধ্যে এমন অদ্ভুত একটা সম্পর্ক তৈরি হওয়ার কারণও ছিল পেটের ক্ষুধা। এই গল্পটা বিস্তারিত পরবর্তী এপিসোডে জানতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো গাইস, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।